ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। মব সৃষ্টি করে তার উপর এই হামলা করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। নিজেরা আওয়ামী লীগের লোকজন পেলে পিটিয়ে দেব, পেটাবো, মেরে ফেলবো বা নিদেন পক্ষে চট থাপ্পড় দেব, এই প্রবণতাটা কখনোই প্রথম দিন থেকে। যারা আওয়ামী লীগের নামে আজকে মিছিল করতেছে এবং আপনি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, জেলে দিচ্ছেন, কোন আইনের ভিত্তিতে এটা দিচ্ছেন বলেন তো? আমরা দেখেছি যখন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অভিনেতা সিদ্দিককে, ধারণা করা হচ্ছে পুলিশ হেফাজতে কি তিনি মারা যায় কিনা, কারণ কয়েকদিন আগেই পুলিশ হেফাজতে একজন সুন্নি ইমাম মারা গিয়েছে এবং তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মানুষের ভিডিও বেড়া হয়েছে। এই বিষয়ে কথা বলবো আপনাকে পুলিশ হেফাজতের মৃত্যু নিয়ে। এর আগে আলোচনা শুনবো পুলিশের হেফাজতের আগে অভিনেতা সিদ্দিককে গণধরে দেওয়া হয়েছে। কালকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে মারধর করা হয়েছে, এক পর্যায়ে তাকে জোর করে তারপর দৌড়ে গিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলো আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কতটা নিরাপত্তার ঝুঁকিতে পড়তেছে, এই বিষয়টি বিশ্লেষণ করেছেন ডক্টর জাহিদুর রহমান ভাই। আমরা তার আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করব অভিনেতা সিদ্দিকের বর্তমান পরিস্থিতিটা কি। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিস বারবার চেয়েছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার করব। আমরা তাদের ন্যায় বিচার দেব, যেটা শেখ হাসিনা আমাদের দেয়নি, আমাদের জনগণকে যেটা থেকে বঞ্চিত করেছে। শেখ হাসিনা সহ প্রত্যেকের ন্যায় বিচার করতে চাই আমরা। সেই ন্যায় বিচারে মৃত্যুদণ্ডও হতে পারে কারো। কিন্তু আমরা যে নিজেরা আওয়ামী লীগের লোকজন পেলে পিটিয়ে দেব, পেটাবো, মেরে ফেলবো বা নিদেন পক্ষে চট থাপ্পড় দেব, এই প্রবণতাটা কখনোই প্রথম দিন থেকেই পছন্দ করিনি। তারপরে কেউ কেউ বলতে পারেন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে, তাই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিনের অত্যাচারিত মানুষের কিছু আউটবাস্ট হয়তো কেউ কেউ বলবেন হয়ে যায়, যৌক্তিক না। কিন্তু আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা কাজ করে। আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ কাজ করার মতো বহু কিছু আওয়ামী লীগ করেছে, এটা নিয়েও আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এরপরও এই ঘটনা ঘটছে। আজই কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম, অভিনেতা জনাব সিদ্দিককে রাস্তায় ধরে পিটিয়ে জামা কাপড় ছিঁড়ে হাঁটিয়ে নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে পেটানো হচ্ছে, পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এবং একদিন আগে আমরা হয়তো অনেকে খেয়াল করেছি, আদালতে জনাব আনিসুল হককে যখন নেওয়া হয়েছে, সাবেক আইনমন্ত্রী, তাকেও চট থাপ্পড় ঘুষি মারা হচ্ছে রীতিমতো। পরে তাকে ধরে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে তুলেছিল পুলিশ। যে কথাটা বলছিলাম যে আমরা আসলে ন্যায় বিচার চাই আওয়ামী লীগের। সিদ্দিক কি অপরাধ করেছেন, কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত আছেন, যদি থাকেন তার বিরুদ্ধে মামলা হওয়া এবং সেটার ভিত্তিতে তার বিচার হওয়া জরুরি। কিন্তু তিনি কাকরাইলে গেছেন এবং তাকে দেখে চিনে, হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক এবং উনি আওয়ামী লীগকে নিয়ে অত্যন্ত উস্কানিমূলক কথাবার্তা তাদের ওই হ্যাডামের সময় বলেছেন, এতেও কোনো সন্দেহ নেই, রীতিমতো নির্বাচন করতে চেয়েছেন। কিন্তু তিনি ক্রিমিনাল অফেন্স করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে উনি এতদিন এই যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে সেটা কিভাবে করছেন? অবস্থা দৃষ্টে মনে হয় তার বিরুদ্ধে মামলা নেই, তাহলে জনগণ মনে করছে তাকে পেটানো যায়, সে যেহেতু আওয়ামী লীগ করে, এবং তাকে পুলিশে তুলে দেওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে? মব। আবারও আমরা মব দেখছি এবং মব চাইলেই এসব করে ফেলা যেতে পারে। এবং শেষ পর্যন্ত আমি জানি না পুলিশ মামলা দেবে কিনা, দিয়ে তাকে কোনোভাবে আবার ঢুকিয়ে দেওয়া যাবে কিনা জেলে। আমরা খেয়াল করেছি এর মধ্যে বহু মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের বহু লোক বহু রকম অপরাধ করেছে আওয়ামী লীগের সাথে যুক্ত, কিন্তু ঢালাওভাবে হত্যা মামলা দেওয়ার একটা প্রবণতা আমরা দেখছি, যেটা এই জিনিসগুলোকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এক ধরনের মামলা নিয়ে ধান্দাবাজি শুরু হচ্ছে। আওয়ামী লীগের সময় এক ধরনের ধান্দাবাজি ছিল, সকল মামলা বাণিজ্য, এখন আর একটা ভিন্ন ধরনের মামলা বাণিজ্য শুরু হয়েছে। সো এই ফাজলামগুলো চলছে। জনাব আনিসুল হকের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা ইভেন আরও ভয়ঙ্কর। আমি আদালত চত্বরে যখন পেটানো হয়, যেখানে তার আশপাশে পুলিশ ছিল, প্রচুর পুলিশ, এবং তার চাইতে জরুরি কথা, আদালত চত্বরে এই হামলাগুলো মূলত করেন আইনজীবীরা। মানে আমাদের দেশটা এমন হয়েছে যেখানকার আইনজীবীরাও তাদের মধ্যকার এই প্রতিশোধ পরায়ণতা ঢাকরে রাখতে পারেন না, অথচ তারা এই দেশের ন্যায় বিচারের জন্য লড়াই করার কথা ছিল। টেকনিক্যালি তারা সেই লড়াইটা করেন। আমি মানি যে আমাদের ইড আছে, আমাদের জন্মগত ইনস্টিংক্ট আছে, আমাদের রিপু আছে, এগুলো মাথাচাড়া দিতে চায়, আমাদের ক্রোধ থাকে, আমাদের প্রতিশোধ পরায়ণতা থাকে, আমাদের লোভ থাকে। এগুলো থাকলেই
সেটা ঢেলে দেব কি আমরা, নাকি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি বলেই আমরা মানুষ কেন? কারণ আমরা আমাদের ইটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি এবং সফল হওয়ার চেষ্টা করি। আমার ভীষণ ইচ্ছা করছে এই লোকটা এত ভয়ঙ্কর লোক, তাকে ধরে আমি পেটাবো নিজ হাতে, কিন্তু তারপরও আমরা সেটাকে রেস্ট্রিক্ট করা যে না, আমি এটা পারি না, কারণ এটা অন্যায় হয়, এটা বেআইনি হয়, এটা অনৈতিক হয়। কিন্তু এই কাজগুলো ঘটছে। কিন্তু শুরুর দিকে যে কথাটা বললাম যে হিট অফ দ্য মোমেন্ট, 5 তারিখের পর 2-4টা 5টা 10টা ঘটনা এমন ঘটা, আমি তখনও সেটা চাইনি, সেটার প্রতিবাদ করেছি। আর 9 মাস হয়ে যাওয়ার পর একই ঘটনা ঘটা কিন্তু ঠিক না। এই ঘটনাগুলো দেশে বিদেশে, আমি বিদেশের কথায় আগে আসি, যে দেশ বিদেশে যখন দেখা যাবে যে আমরা এই রকমভাবে আচরণ করছি, এটা আমাদের এই যে ওভারঅল গণঅভ্যুত্থান, কারণ যে গণঅভ্যুত্থানে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার মতো একজন টাইরেন্টকে, একজন স্বৈরাচারকে সরিয়ে এই দেশে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক একটা সমাজ কায়েম করব, রাষ্ট্র কায়েম করব, সেটার বিপরীতে যায়। সুতরাং আমরা কি তাহলে শেখ হাসিনাকে সরিয়ে, তার স্বৈরাচার সরিয়ে আরেক রকম স্বৈরাচার, আরেক রকম গায়ের জোর, আরেক রকম মগের মুল্লুক, বা কেউ কেউ বলছেন মবের মুল্লুক তৈরির জন্য এসব করেছিলাম? এই আলাপ কেউ কেউ করতেই পারেন বাইরে। আর দিনের শেষে দেশেও তো একই কথা আসলে আমরা প্রশ্ন করব। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে অভিযোগ ছিল, তিনি আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান শেষ করে দিয়ে লুটপাট করেছেন এবং মানুষের হাত থেকে ন্যায় বিচার, ইনসাফ সরিয়ে নিয়েছেন। আমরা সেগুলো প্রতিষ্ঠা করার লড়াই করেছিলাম। যে যাই বলি না কেন, যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন, আওয়ামী লীগের ওপর এই ধরনের হামলাগুলো আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করে। এই স্পিরিটটা যেন আমরা নষ্ট হতে না দিই। প্রায় জুলাইয়ের চেতনা শব্দটা শোনা যায়। জুলাই আগস্টের চেতনা আসলে শেখ হাসিনা যা যা করেছিল তার ঠিক বিপরীতটা করা। সুতরাং যখনই আমরা একজন সিদ্দিককে পেটাই, জনাব আনিসুল হককে পেটাই, আরও অনেকেই হামলা শিকার হয়েছেন, শামসুদ্দিন মানিককে পিটিয়েছিলেন, ইভেন দীপুমণি, ডাক্তার দীপুমণিকেও সম্ভবত পেটানো হয়েছিল, একটা ঘটনা ছিল। সো এরকম ঘটনাগুলো যখন ঘটে, সেগুলো আমাদের স্পিরিটকে নষ্ট করে। 9 মাস পরে এসে অন্তত দু একটা ঘটনা ঘটে যায় অভ্যুত্থানের পর, কেউ কেউ বিপ্লব বলেন, তারপর সেই কথাগুলো বা সেই তথাকথিত যুক্তি এই ক্ষেত্রে তো আর খাটে না। আমাদের অ্যাট এনি কষ্ট এগুলো বন্ধ করতে হবে, এবং সবচেয়ে জরুরি কথা, যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই যে যারা সিদ্দিককে পেটালেন রাস্তায়, যারা, তাদের কিন্তু ছবি ভিডিওতে দেখা যায়। আমি আসলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনোভাবে এটা বন্ধ করা যাবে বলে মনে করছি না। আমরা যে কেউ মনে করছে আমরা আওয়ামী লীগ পেলে পিটিয়ে দিলে আমার কিছু হবে না। যারা আনিসুল হককে কারা পিটিয়েছিল রাস্তায়, কোন সব আইনজীবী, আদালত চত্বরে দেখা তো যায়, এগুলো তো ফৌজদারি অপরাধ প্রত্যেকটা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমি দেখতে চাই সরকার এই ব্যবস্থাগুলো এবার নেওয়া শুরু করবে। কারণ যতদিন পর্যন্ত সরকার এই ব্যবস্থা নেবে না, এই দেশের কিছু মানুষের মনে হবে আওয়ামী লীগ পেলেই পেটানো যায়, পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া যায়। ওই যে কিছুদিন আগে একজন ছাত্রলীগের নেতাকে ছাত্র দলের কয়েকজন মিলে পায়ে পাড়া দিয়ে শহর ঘুরিয়েছে রিকশায়, এগুলো করা যায় বা মেরেও ফেলা যায়। এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা জরুরি, সরকারের পদক্ষেপ। দোষ দিচ্ছি, আমরা বলছি যে বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে লিলিয়ান্ট, আওয়ামী লীগের ব্যাপারে নরম। আমি যদি আপনাকে বলি, এই যে যারা আওয়ামী লীগের, এখন মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখি যে হঠাৎ করে তারা মিছিল বের করে এবং তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে, তাইলে তো আমরা দেখি। আচ্ছা, আমি যদি লিগ্যালি কোয়েশ্চেন করি, আপনাকে লিগ্যালি কোয়েশ্চেন করি, যে এই যে আওয়ামী লীগ যখন মিছিল করে এবং তাদেরকে যখন অ্যারেস্ট করা হয়, কিসের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়? আপনি কিসের ভিত্তিতে অ্যারেস্ট করবেন তাকে? আমরা দেখেছি যখন শেখ হাসিনার আগের 15 বছরে যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপি মিছিল করতো, তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করতো, তাদেরকে মিছিল করতে দিত না। জামাত মিছিল করতো, তাদেরকে ঠ্যাং ভেঙে দিত, অথবা মামলায় ঢুকাই দিত, অথবা ধরে নিত। অথচ বিএনপি এবং জামাত তখন নিষিদ্ধ ছিল না। তা আপনি তো এখন একই কাজ করতেছেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করেন নাই। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগের নামে যদি কেউ এখন মিছিল করে, তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতেন কোন ভিত্তিতে? আপনি বলেন, কোন লিগ্যাল ইসের বেসিসে আপনি করতেছেন? তাহলে আপনি তো আগের জায়গায়, আপনি তো আসল জায়গায় নাই। আপনাকে যদি এখন কেউ যদি আওয়ামী লীগ এর নাম দিয়ে মিছিল করে আর তাকে যদি আপনাকে অ্যারেস্ট করতে হয়, তাহলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে, যে আইনগতভাবে আওয়ামী লীগ এটা করতে পারে না। কিন্তু আপনি তো সেটা করেন না। তাহলে আপনি যে এটা তো একই রকমের আচরণ হয়ে গেল। আওয়ামী লীগ গত 15 বছরে যেটা করছে বিএনপির ব্যাপারে, জামাতের ব্যাপারে এবং বিরোধী দলের ব্যাপারে, এই সরকার তো তাই করতেছে। তাহলে আজকে আইন উপদেষ্টাকে আমি যদি কোয়েশ্চেন করি, আপনি যদি কখনো তাকে 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 পান, তার সাথে সাক্ষাৎ হয় বা আপনার এই সত্যি আসে, আপনি একটু এই কোয়েশ্চেনটা করেন তো, যে যারা আওয়ামী লীগের নামে আজকে মিছিল করতেছে এবং আপনি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, জেলে দিচ্ছেন, কোন আইনের ভিত্তিতে এটা দিচ্ছেন বলেন তো?
পলিটিক্যাল। আপনি মনে করছেন পারসেপশন যে মানুষ আওয়ামী লীগকে এখন পছন্দ করে না, আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের পতন করছে, আপনি এই কারণে তাদেরকে মিছিল করতে দিচ্ছেন। এটা তো কোনো আইনগত হলো না, এটা তো পলিটিক্যাল হলো। তা আইনগত হবে তখন যখন আপনি আওয়ামী লীগকে লিগালি আপনি ব্যান করবেন। আপনার তো লিগাল কোনো এখানে বেসিস নাই, আপনি করতে পারছেন। তাহলে আপনাকে তো বাই একটা জায়গায় আসতে হবে, আপনি তো ক্লিয়ার কাট বলবেন যে আমি এই কাজ করতে চাই এবং এই লিগ্যাল বেসিস থাকতে হবে। রাজনীতি তো বাই লিগ্যাল থাকতে হবে। পলিটিক্স জনগণকে আপনি বললেন, প্রতিশ্রুতি দিলেন, কিছু করলেন, কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলেন, এটা তো পলিটিক্যাল ব্যাপার। কিন্তু লিগ্যাল অ্যাকশনে যদি আপনি যান তাহলে আপনার কাছে সেখানে কনস্টিটিউশনাল এবং লিগ্যাল বেসিস থাকতে হবে। আজকে তো সেটা তো আমরা দেখছি না। তো এখন এই জন্য কিন্তু প্রশ্ন, এই গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে, এই গভর্নমেন্ট নিয়ে সমালোচনা উঠছে। গভর্নমেন্ট, আমি দেখছি যে গভর্নমেন্টের যে স্ট্রং হওয়ার কথা, সে স্ট্রং তো গভর্নমেন্ট হচ্ছে না। উপদেষ্টাদের ভয়টা কোথায়? আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে আজকে কেন কেন কথা হচ্ছে, আজকে আমরা সিভিল সোসাইটি থেকে অনেকে দেখি এই যে এই ইনকিলাব মঞ্চ তারা করছে, শহীদি ওইখানে সমাবেশ করেছে এবং সেখানে তারা বলছে, জোর দিয়ে বলছে, এবং সেখানে সেখানে হাজার হাজার লাখ 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 মানুষ উপস্থিত হয়েছে, সেখানে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না? ইদার বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসবে, অথবা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন কেউ যদি কেউ মিছিল করে তাহলে তাকে অ্যারেস্ট করা হবে আইনের ভিত্তিতে। আপনি তো কোনো একটা সুনির্দিষ্ট অবস্থানে নেই। একদিকে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন না, আইনগত বৈধতা তার আছে, আবার অন্যদিকে তাকে মিছিল করতে, মিটিং করতে দিলেন না। তাহলে আগের তো ফ্যাসিবাদের মতো অবস্থা হয়ে গেল। আমরা তো এইরকমের চাই না। আবার আগামী দিন যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি ক্ষমতা এসে দেখা গেল যে একটা দল নিষিদ্ধ না, কিন্তু সেই দল যদি মিছিল করে সেই দলের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গেল পুলিশ বা মামলা দিল, এটা তো আরেক ফ্যাসিবাদ হলো। আমরা তো একটা ক্লিয়ার কাট একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে চাই যে আমি আমার পলিটিক্যাল সিস্টেমটা কি হবে, সেটার একটা লিগ্যাল বেসিস থাকতে হবে যে এই আমার পলিটিক্যাল সিস্টেম, আমি এইটা করতে চাই, এবং এর লিগ্যাল বেসিস থাকতে হবে। শুধু পলিটিক্যালি পারসেপশনের ভিত্তিতে আপনি কাউকে অ্যারেস্ট করবেন, অ্যারেস্ট তো ভাই পারসেপশনের ভিত্তিতে করা যায় না, লিগ্যাল ম্যাটার পলিটিক্যালি ডিল করা যায় না। এটা তো সেই আগের সুপ্রিম কোর্টের মতো যে বিচারপতিরা ছিল তাদের মতো হয়ে গেল, যে বিচারপতিরা বললো যে আমরা হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ। এটা তো হতে পারে। আপনাকে লিগ্যাল ম্যাটার পলিটিক্যালি সেটেল করা যাবে না, আপনাকে লিগ্যাল ম্যাটার, লিগ্যাল ইস্যুস আপনাকে লিগ্যালি সেটেল করতে হবে। Then you have first come to the point, to the fact যে আওয়ামী লীগ কি আজকে নিষিদ্ধ কিনা। আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না। আপনাকে যদি কেউ যদি মিছিল বের করে তাহলে আপনাকে তাকে আগে নিষিদ্ধ করতে হবে। তো কাজে আমি এটা বলছি কেন, আবার গভর্নমেন্ট বলছে, আজকে বলছে এই সময় নির্বাচন, এই জুন, এই ডিসেম্বর, আবার কালকে আবার বলবেন যে না জনগণ আমাদেরকে পাওয়ার দিয়েছে। এবং আমি একাডেমিক হিসাবে আমি ভাই বলি যে হাবিব ভাই তার মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, তার যে পলিটিক্যাল ইডিওলজি বা পলিটিক্যাল স্ট্যান্ড, সেখান থেকে তিনি বলছেন। আমি একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে আপনি লেজিটিমেসি তো একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের আছে, কিন্তু ফার্দার আপনি ক্ষমতায় গেলে ওই যে গণভোটের কথা বলা হয়েছে, গণভোট ছাড়া আপনি এটা পারবেন না। এই গণভোট কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তারপরে গণভোট দিয়েছিল না, এরশাদ ক্ষমতায় এসে সেগুলো তো বাতিল হয়ে যায় না, গণভোট দিয়েছিল না। তো সেই গণভোটের মাধ্যমে তারপরে তাদের পাওয়ারকে তারা লেজিটিমাইজ করছে। এই সরকার যদি নন পলিটিক্যাল হয় তাহলে গণভোট যদি তারা না দেয় তাহলে আমার মনে হয় না যে দীর্ঘদিন ওই যে 5 বছর এরা ক্ষমতায় থাকতে পারবে না এই সরকার। কারণ গণভোট একটা দিলে ওইটা একটা বেসিস তৈরি হয়ে যাবে যে এটা একটা ডেমোক্রেটিক একটা আছে, এটার একটা প্রেমিস আছে, এবং সেই ডেমোক্রেটিক প্রেমিসের উপরে ভর করে তারপরে সরকার ক্ষমতায় থাকতে হবে। কিন্তু এইটা বলে যে আপনি আজকে বলবেন যে ওই এই দিন নির্বাচন দেব, কালকে আবার কয়েকদিন পরে কিছু মানুষ ওই যে হয়তো বলছে, আমাদের প্রত্যাশা কেমন, এটা আমরা তো দেখছি, আমরা তো চাই। যে ভয়টা কোথায়, এটা আমি বলে শেষ করে দিচ্ছি, ভয়টা কোথায়। বিএনপির ব্যাপারে হাবিব ভাই স্বীকার করুক আর নাই করুক, বিএনপির ব্যাপারে ভয়টা হচ্ছে মানুষের একটা বড় অংশ, বিএনপির যতই সাপোর্টার থাকুক, মানে সাপোর্ট বেস থাকুক, এটা মনে করে যে বিএনপি ক্ষমতায় গেলে, বিএনপির এখন যে অবস্থা, বিএনপির সব মানুষ তো করাপ্টেড না, বিএনপির মধ্যে একটা বড় অংশ গ্রাসরুট লেভেল থেকে শুরু করে এখনো ওই চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ডে হাবিব ভাই যতই অস্বীকার করুক ওগুলো আছে। সে কারণে অনেক মানুষের মধ্যে একটা ভয় যে বিএনপি যদি ক্ষমতায় যায় এখনই, তাহলে বিএনপি সেই যেই লোক সেই কদূর অবস্থানে যাবে। এই ভয় থেকে তারা বলতেছে যে সরকার এখন অনেকটা ভালো আছে, কিন্তু সরকারের লিগ্যাল বেসিস তো থাকতে হবে। সরকার ওই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে লেজিটিমেসি পেয়েছে এটা বলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। সেক্ষেত্রে তার প্রয়োজনে আর একটা প্লেবিসাইট অথবা রেফারেন্ডাম দিতে হবে। এরা রেফারেন্ডাম যদি না দেয় তাহলে আমার মনে হয় না যে তারা দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকবে। আমি বলছি রেফারেন্ডাম রাজনৈতিক দলগুলো কি মানবে বলে মনে করেন? রাজনৈতিক দলগুলো তো রেফারেন্ডাম মানছে না বা মানবে বলে মনে করেন কিনা? রাজনৈতিক দলগুলি রেফারেন্ডাম যদি না মানে, রাজনৈতিক দলগুলি যদি আপনি এখন নির্বাচন না দেন তা সেটাও তো মানবে না। তা আপনি কোন দিকে যাবেন? আজকে মানছে এই যে হাবিব ভাই যে বললেন পলিটিশিয়ান হিসাবে, বিএনপির নেতা হিসাবে,
যে যদি নির্বাচন এখন না দেন তাহলে আমরা এটা মানছি না, তারা তো মানছে না। তাহলে গণভোট যদি না দেন, সেটা যদি না মানে, এটাও যদি না মানে, তার রাজনৈতিক দল আপনি আপনি কোনটা করবেন? তাহলে এটা তো করতে হবে। ধন্যবাদ। গণভোট যদি নাও মানে, আমি বলছি যে এই 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 একটা লিগ্যাল একটা বেসিস থাকতে হবে। আর তাছাড়া আমি এটা এটা তো অসম্ভব কিছু না। আজকে আমি ডক্টর ইউনূস নিয়ে, আমি মোহাম্মদ ইউনূস ওনাকে নিয়ে আমি 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 বলছি না, উনি হয়তো দেখা যাচ্ছে উনি 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 সৎ মানুষ। আপনার উপদেষ্টাদের পারফরমেন্স কি? বাণিজ্য উপদেষ্টা অথবা অথবা দুই একজন উপদেষ্টা ছাড়া অন্যান্যদের পারফরমেন্সটা কি? তাদের পারফরমেন্স আমরা কি জোর দিয়ে বলতে পারি যে তারা কেউ এই করাপশন করবেন না? অথবা তারা যদি না করেন, তারা শুধু নিজেরা করাপশন করবে না, দিস ইজ নট এনাফ। তার আত্মীয় স্বজন, তার বাবা, চাচা, মা, তারা যে করাপশন করবে না, তার গ্যারান্টিটা কি? এবং এটা যদি মোহাম্মদ ইউনূস যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে যদি একটা পাবলিকের মধ্যে যদি একটা অসন্তোষ তৈরি হয়ে যায়, পলিটিক্যাল পার্টি স্বাভাবিকভাবেই চাইবে সেটাকে মোবিলাইজ করতে, এবং পলিটিক্যাল পার্টি সমালোচনা করবে। আর গভর্নমেন্টের আমি একটা কথা বলে রাখি, যে এখানে এখানে স্পষ্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যে পাওয়ারে যেই থাকুক, পাওয়ারের সমালোচনা করতে হবে। হাবিব ভাইদের নিয়ে, বিএনপি নিয়ে এত সমালোচনা কেন হয়? বিএনপি সমালোচনা হয় কারণ বিএনপি ক্ষমতায় অতীতে ছিল এবং ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি অ্যাসপিরেন্ট, পাওয়ারকে চ্যালেঞ্জ করতে হবে, সে যেই থাকুক। যদি আপনি পাওয়ারকে চ্যালেঞ্জ, ফেরেশতাকে যদি বসায় দেন আর ফেরেশতাকে পাওয়ার দেন, আর ফেরেশতার পাওয়ারকে চ্যালেঞ্জ না করেন, তাহলে ফেরেশতাও দুর্নীতিবাজ হয়ে যাবে, ফেরেশতাও করাপ্টেড হয়ে যাবে। তো সেই কারণে পাওয়ারকে চ্যালেঞ্জ করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো মানুষ, তার ব্যাপারে আমাদের আস্থা আছে, তিনি সৎ, তিনি ট্রান্সপারেন্ট, তার ইন্টারন্যাশনালি তার গ্রহণযোগ্যতা আছে। দিস ইজ নট ফেয়ার এনাফ, দিস ইজ নট এনাফ। দর্শক আলোচনা শুনেছেন, শুনে মন্তব্য করবেন। যে আসলে বাস্তবতা হচ্ছে এভাবে বিচার না করে পুলিশ কাছে দিয়ে দেওয়া, কিন্তু মানুষ আসলে বিশ্বাস করতে পারে না যে পুলিশ কি আসলে বিচার করবে কিনা। কারণ দেখা যাচ্ছে 5 আগস্টের পর অনেক এরকম আসামি, খুনের আসামি তারা বের হচ্ছে, বুক ফুলিয়ে চলছে, এবং তারা পুলিশে যাওয়ার পরও পুলিশ তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে। এই কারণে মানুষ আসলে বিশ্বাস করতে পারে না, এই জন্য নিজেরা হয়তো বা বিচার নিজে হাতে তুলে নেয়। অভিনেতা সিদ্দিকের সাথে যেটা করা হয়েছে সেটা আমি বলবো না যে একেবারে খারাপ হয়েছে, কারণ সে সামান্য পরিমাণ এমপি হওয়ার লোভে যে রকমের আপত্তিকর কথাবার্তা বলেছে বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এবং অনেক বড় বড় নেতাদেরকে নিয়ে, সামান্য এমপি হওয়ার লোভে, যদিও এমপি সে হতে পারে নাই। তো এখন বর্তমান পরিস্থিতি, তারপর তাকে রাস্তায় দেখে ছাত্রদল নেতারা বা কয়েকজন জনগণ তাকে কিছু হালকা পাতলা দেন, তারপর তারা যেটা করেছে তাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছেন। পুলিশ তাকে নিরাপত্তার সহিত আবার থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং যেটা জানতে পেরেছে রাত 9টার দিকে পুলিশ তাকে আবার ছেড়ে দিয়েছে। কারণ পুলিশ চিন্তা করেছে তাকে এখানে মারধর করা হয়েছে, এখানে রাখলে যদি আবার সারা কিছু হয়ে যায়। কারণ গত কয়েকদিন আগে একজন ইমাম, সুন্নি ইমামকে এভাবে মারধর করে পুলিশের হাতে দেওয়া হয়েছিল, যদিও ওই ইমামের কিছু কোনো অপরাধ ছিল না। তারপর দেখা গিয়েছে পুলিশ হেফাজতে থাকা অবস্থা ওই ইমামের মৃত্যু হয়েছে। পুলিশ হয়তো বা ভাবছে যে, বা পুলিশ চিন্তা ভাবনা করছে যে এখন এই অভিনেতা সিদ্দিকের পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোনো কিছু হয়ে যায়, তাহলে হয়তো বা সম্প্রদায় পুলিশের উপরে পড়বে, এমনি পুলিশ সমালোচিত হচ্ছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, এবং অভিনেতা সিদ্দিক এবং আদালতে আনিসুল হককে যেভাবে আসলে মারা হয়েছে, এ বিষয়ে আপনারা কিভাবে দেখছেন, এ বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।